সো স্টার্ট করি। দেখ, আমরা লাস্ট ক্লাসে সবার শেষে পড়েছিলাম হচ্ছে মোলার কন্ডাক্টিভিটির ভেরিয়েশন উইথ কনসেন্ট্রেশন। তো দুখানা কেসে আমরা দেখেছিলাম হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট উইক ইলেকট্রোলাইট দুটোর জন্যই যত আমাদের কনসেন্ট্রেশন কমতে থাকবে তত আমাদের মোলার কন্ডাক্টিভিটি বাড়বে, মানে ডাইলিউশন বাড়লে মোলার কন্ডাক্টিভিটি আমাদের বাড়বে। তারপরে দেখ আমরা খাতার মধ্যে হেডিংও দিয়েছিলাম যে গ্রাফটা কিরকম হবে। আমরা গ্রাফের ভেরিয়েশন দেবো। খাতার লেফট সাইডে হেডিং দেওয়া আছে স্ট্রং ইলেকট্রোলাইট, রাইট সাইডে হেডিং দেওয়া আছে উইক। ঠিক আছে, স্ট্রং আর উইকের গ্রাফ দেওয়া আছে। এবার আমরা গ্রাফটা আঁকবো। কার সাথে কার গ্রাফ আঁকছি? খাতার লেফট সাইডে দিলাম ল্যামডা এম এদিকে, মানে মোলার কন্ডাক্টিভিটি ভার্সেস এখানে কিছু একটা দেবো। একইভাবেই উইকের কেসেও দুখানা অ্যাক্সিস দিলাম ল্যামডা এম, ওয়াই অ্যাক্সিসে রয়েছে ল্যামডা এম, আর এক্স অ্যাক্সিসে আমি দেবো কিছু একটা। ঠিক আছে, আচ্ছা যদি আমি ভাই এখানে আমার তো টার্গেট হচ্ছে মোলার কন্ডাক্টিভিটির সাথে কনসেন্ট্রেশনের ভেরিয়েশনটা দেখানো। কনসেন্ট্রেশনকে আমরা সি দিয়ে রিপ্রেজেন্ট করি। এখন যদি আমরা গ্রাফটা না এখানে সি বসাই, মানে যদি সি এর ভ্যালু দিয়ে গ্রাফটা আঁকি, আমাদের গ্রাফটা দেখতে ভাই একটা অদ্ভুত রকমের লাগে। এই কারণে আমরা গ্রাফটা করার সময় সি এর জায়গায় রুট ওভার সি দিয়ে ভ্যালুগুলো বসাই। মানে আমি সাপোজ সি এর জায়গায় যদি আমি 4 এর ভ্যালু পাই, তাহলে আমরা এখানে √2 মানে 2 এর ভ্যালু বসে আমরা করবো। জাস্ট গ্রাফটা যাতে আমাদের দেখতে সুবিধা হয়, রেজাল্ট যাতে আমাদের ইন্টারপ্রেট করতে সুবিধা হয়, এই কারণে আমরা অ্যাক্সিসটাকে সি এর জায়গায় নিলাম হচ্ছে √c। খুব ভালো কথা। তাহলে তুই বল, আমরা যখন এক্স অ্যাক্সিসে মানে √c অ্যাক্সিসে ডান দিকে যাচ্ছি, রাইট সাইডে যখন যাচ্ছি, তখন আমাদের কনসেন্ট্রেশন বাড়ছে না কমছে? যখন আমরা লেফট থেকে রাইটে যাচ্ছি তখন আমাদের কনসেন্ট্রেশন বাড়ছে না কমছে? বাড়ছে। এক্স্যাক্টলি কি বলছি, সি এর ভ্যালু বাড়ছে, তাহলে কনসেন্ট্রেশন বাড়ছে। ঠিক আছে, বল আমরা যত লেফট থেকে রাইটে যাচ্ছি তত ডাইলিউশন বাড়ছে না কমছে? যত আমরা লেফট থেকে রাইটে তত আমরা ডাইলিউশন বাড়বে না কমবে? ডাইলিউশন আমাদের কমছে। এক্স্যাক্টলি কনসেন্ট্রেশন বাড়লে আমাদের ডাইলিউশন কমবে। ঠিক আছে, তাহলে আমি ডাইলিউশন যত বাড়াবো তত আমাদের ভাই কি হবে, মোলার কন্ডাক্টিভিটি বাড়বে। তাহলে ডাইলিউশন বাড়াতে গেলে আমরা ভাই √c অ্যাক্সিসে কোন দিক থেকে কোন দিকে আসবো, রাইট থেকে লেফট না লেফট থেকে রাইট? ডাইলিউশন বাড়ছে মানে আমরা √c অ্যাক্সিসে কোন দিকে আসবো, রাইট থেকে লেফট না লেফট থেকে রাইট? জোরে বল জোরে বল। ডাইলিউশন বাড়ছে। ঠিক আছে, ডাইলিউশন বাড়লে আমরা √c অ্যাক্সিসে কোন দিকে আসবো, লেফট থেকে নাই রাইট না রাইট থেকে লেফট? রাইট থেকে লেফটের দিকে। তাহলে আমরা ডাইলিউশন বাড়াবো। ঠিক আছে, আমরা জানি ডাইলিউশন বাড়লে আমাদের কি হয়, মোলার কন্ডাক্টিভিটি বাড়ে। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। এখন ভাই মোলার কন্ডাক্টিভিটি ভেরিয়েশনটা কি রকম হয়? আমাদের হয় হচ্ছে গ্রাফটা মানে এরকম পাই, স্ট্রং এর জন্য আমরা গ্রাফটা পাই হচ্ছে এরকম, মানে ভাই স্লাইড জাস্ট আমার ভাই এরকম বাড়ছে। ঠিক আছে, এটা অবশ্যই রাইজ করেছে, অত আমি রাইট থেকে লেফটে আসি তত কিন্তু আমাদের গ্রাফটা বাড়ছে। এটা কিন্তু প্যারালাল নয়। ঠিক আছে, আমি যদি আমাদের জাস্ট বোঝার সুবিধার জন্য করি, মানে আমাদের এই দাগটা কোনো দেওয়ার দরকার নেই, এটা আমাদের বোঝাচ্ছে হচ্ছে ভাই এটার এটা প্যারালাল, কিন্তু আমরা কিন্তু প্যারালাল পাইনি স্বাভাবিকভাবে। ঠিক আছে, আমি জাস্ট ওটা বোঝালাম এই দুখানা লাইন কিন্তু ওটা প্যারালাল নয়। তাহলে আমি গ্রাফটা পেয়েছি এরকম আমার ভাই এরকম। আমি দেখতে পাচ্ছি যত রাইট থেকে লেফটে আসছে আমাদের অবশ্যই ভ্যালুগুলো বাড়ছে। রাইট থেকে যত আমি লেফটে আসছি তত আমি দেখলাম যে আমাদের ল্যামডা এর ভ্যালু বাড়ছে। খুব ভালো কথা, এই হচ্ছে আমাদের গ্রাফটা। তাহলে খাতার মধ্যে আঁকলাম। প্যারালাল কিন্তু নয় ভাই, প্যারালাল আঁকতে তুই ভুল আঁকছিস। ঠিক আছে, প্যারালাল এক্স্যাক্টলি হয়নি। তাহলে ভাই এরকম হয়েছে, মানে ইনক্রিজ করছে। আমরা এই পয়েন্টে যা ল্যামডা এর ভ্যালু, এই পয়েন্টে আমি যখন গেলাম ল্যামডা এর ভ্যালু আমাদের বেড়েছে। এই পয়েন্টে আছে আমাদের ল্যামডা এর ভ্যালু বাড়লো। তাহলে এই হচ্ছে আমাদের গ্রাফটা। তাহলে এই গ্রাফে আমাদের কি হচ্ছে, যত আমরা ডাইলিউশন মানে কি, ডাইলিউশন আমাদের বাড়বে কোন দিকটাতে, এই দিকটাতে আসলে আমাদের ডাইলিউশন বাড়বে। আমি বুঝতেই পারলাম। তাহলে ডাইলিউশন বাড়লে আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম মোলার কন্ডাক্টিভিটি বাড়বে। আমরা গ্রাফের মধ্যে এখন সেটা দেখলাম। ঠিক আছে, এই গ্রাফ তোকে পরীক্ষাতে আঁকতে দেবে, আমরা গ্রাফটা বুঝে গেছি কিরকম হচ্ছে। ঠিক আছে, তুই যদি গ্রাফ এরকম আঁকিস তাহলে তুই পরীক্ষাতে আগে 0 পাবি, এতটাও চেঞ্জ হয় না। তাহলে গ্রাফটা আমি কিরকম যদি বুঝেছিস তোর একটা আইডিয়া রয়েছে। ঠিক আছে, চলে আমরা গ্রাফটা আঁকলাম। এখন এই যে গ্রাফটা আমরা এঁকেছি, এই গ্রাফের মধ্যে চলো আমরা কিছু জিনিসপত্র দেখবো যেগুলো তুই বেসিক্যালি ফিজিক্সের প্র্যাকটিক্যালে করিস। ফিজিক্সের প্র্যাকটিক্যালে আমরা কি করি, আমরা দেখবি আমরা গ্রাফিকে না কোন একটা লাইনকে ভাই বাড়িয়ে দিই, এরকম আমরা করেছি ফিজিক্সের প্র্যাকটিক্যালের মধ্যে। আমরা গ্রাফিকে আমরা অনেকগুলো পয়েন্ট পেলাম, তাতে পয়েন্টগুলোকে আমরা যোগ করে দিলাম, বাড়িয়ে দিলাম, এক্সট্রাপোলেট করলাম। তো এখন এই যে পয়েন্টটা ভাই, এই পয়েন্টটাতে বলতো কনসেন্ট্রেশনের ভ্যালু কত? 0। কনসেন্ট্রেশনের ভ্যালু 0। কনসেন্ট্রেশনের ভ্যালু 0 মানে তার মানে কি, কনসেন্ট্রেশনের ভ্যালু 0 মানে হচ্ছে ভাই আমার সলিউট পার্টিকেল অলমোস্ট নেই। এক্স্যাক্টলি ভাই, সলিউট পার্টিকেল নেই, শুধুমাত্র সলভেন্টই পড়ে আছে। কনসেন্ট্রেশন 0 মানে কি, সলিউট পার্টিকেল কোনো এক্সিস্টেন্স নেই। আমি বললাম NaCl এর কনসেন্ট্রেশন কোন একটা সলিউশনের মধ্যে 0, NaCl এর অ্যাকোয়াস সলিউশনের কনসেন্ট্রেশন 0, এটার মানে কি NaCl এর এক্সিস্টেন্স নেই ওর মধ্যে, শুধুমাত্র জলই ওর মধ্যে পড়ে রয়েছে। তাহলে এই পয়েন্টটাতে আমি বলতে পারি কি ভাই, এই পয়েন্টটাতে কনসেন্ট্রেশনের ভ্যালু 0। কনসেন্ট্রেশনের ভ্যালু 0, এটাকে আমি ঘুরিয়ে বলতে পারি ভাই ইনফাইনাইট ডাইলিউশন বলা যেতেই পারে ভাই। ইনফাইনাইটলি ডাইলিউট, ইনফাইনাইট ডাইলিউশন মানে কি, কনসেন্ট্রেশন 0, কনসেন্ট্রেশন যত বেশি হয় তত আমাদের কি হয়, ডাইলিউশন কমতে থাকে। আমি বুঝতে পারছি উল্টো উল্টো টার্ম, আমি তো লেফট থেকে রাইটে যাবো তত আমাদের কনসেন্ট্রেশন বাড়ে, ডাইলিউশন তত আমার কমে যায়। যদি আমি এদিক থেকে এদিকে আসি তত আমাদের কনসেন্ট্রেশন কমে, ডাইলিউশন বাড়তে থাকে। এই পয়েন্টটাতে কনসেন্ট্রেশনের ভ্যালু 0, তাহলে আমি বলতে পারি এখানে হচ্ছে ভাই ডাইলিউশন ইনফাইনাইট, ইনফাইনাইট ডাইলিউশন। কারণ এখানে সলিউট আমি খুঁজেই পাচ্ছি না, সলভেন্ট পার্টিকেল আমার এর মধ্যে রয়েছে।
তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমি কি বলবো, ইনফাইনাইটলি ডাইলিউট। এত ক্লিয়ার বোঝা গেছে? ইনফাইনাইট ডাইলিউশন মানে বুঝতে পেরেছিস? তাহলে কনসেন্ট্রেশন জিরোটাকে আমি ঘুরিয়ে বলতে পারি ইনফাইনাইট ডাইলিউশন। ইনফাইনাইট ডাইলিউশন মানে কি? ইনফাইনাইট ডাইলিউশন মানে ভাই এমন ডাইলিউট যে আমি সলিউট আরেকটা সলিউট পার্টিকেলকে দেখতেই পাচ্ছে না, সলভেন্ট পার্টিকেলেই ভর্তি। তাহলে এই পয়েন্টগুলো হচ্ছে ইনফাইনাইট ডাইলিউশন। এখন আমি যেটা করলাম ভাই, এই গ্রাফটাকে আমি মনে টাচ করিনি এখন আমি এক্সপেরিমেন্টালি এরকম একটা গ্রাফ পাই। এইবার আমি কি করবো ভাই, বুঝতেই পারছি প্র্যাকটিক্যালি যদি আমি NaCl এর ডাইলিউশন করি, NaCl এর ডাইলিউশন করলে আমি গ্রাফটা এরকম পেলাম। আমার ইনস্ট্রুমেন্ট রয়েছে, সেই ইনস্ট্রুমেন্ট আলাদা, সেই ইনস্ট্রুমেন্টের স্টাডি আমাদের সিলেবাসের মধ্যে নেই। এখন আমি গ্রাফটা এরকম পেলাম। এবার আমি কি করছি ভাই, এই যে পয়েন্ট আমি পেয়েছি এখানে স্কেল নিয়ে সিম্পলি এই যে সাপোজ এখানে একটা পয়েন্ট পেয়েছিলাম, এখানে একটা পয়েন্ট পেয়েছিলাম, এবং পয়েন্টটা পাওয়ার পরে তারপরে ভাই আমি এগুলোকে অ্যাড করে এই গ্রাফটা পেয়েছি। তারপর আমি কি করি, আমি স্কেল নিয়ে ভাই এই দাগটাকে আরো বাড়িয়ে দিই, এরকম দাগটা এরকম বাড়িয়ে দিলাম। এটা আমি করি ফিজিক্সের প্র্যাকটিক্যাল আমরা দেখেছি এরকম একটা লাইনকে এক্সট্রাপোলেট করলাম। তো এখন ভাই এটা এখানে যেখানে কাট করলো, কোথায় কাট করেছে, ল্যামডা অ্যাক্সিসে যেখানে কাট করলো এই ভ্যালুটা, তাহলে ভাই যখন আমার দেখ ডাইলিউশন জিরো, ইনফাইনাইট ডাইলিউশন, এই ভ্যালুটা হচ্ছে আমার ভাই ইনফাইনাইট ডাইলিউট। কনসেন্ট্রেশন যখন জিরো, তখন ল্যামডা এর যে ভ্যালুটা পাচ্ছি সেটা আমার এই ভ্যালুটা হচ্ছে। এই ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করেছে এরকম ভাবে, ল্যামডা এম ইনফাইনাইট দিয়েও করতে পারে বা ল্যামডা এম মাথায় জিরো দিয়েও করতে পারে, যে কোনো একটা দিয়ে রিপ্রেজেন্ট করে। এই ল্যামডা এম জিরো বা ল্যামডা এম ইনফাইনাইট, এটার মানে কি? এটার মানে হচ্ছে মোলার কন্ডাক্টিভিটি এট ইনফাইনাইট ডাইলিউশন। ওই ল্যামডা এম জিরো বা ল্যামডা এম ইনফাইনাইট তার মানে হচ্ছে মোলার কন্ডাক্টিভিটি এট ইনফাইনাইট ডাইলিউশন। ঠিক আছে? তাহলে মোলার কন্ডাক্টিভিটি এট ইনফাইনাইট ডাইলিউশন, ল্যামডা এম জিরো বা ল্যামডা এম ইনফাইনাইট এর মানে হচ্ছে মোলার কন্ডাক্টিভিটি এট ইনফাইনাইট ডাইলিউশন। রুবান ডান দিকে চাপ তো, সিজে একটু বাঁ দিকে চাপ, বোঝা গেছে এটা? তাহলে আমরা এই গ্রাফটা পেলাম ভাই, ওই পয়েন্ট আমাদের কি বোঝাচ্ছে, ওই পয়েন্টটা বোঝাচ্ছে হচ্ছে মোলার কন্ডাক্টিভিটি এট ইনফাইনাইট ডাইলিউশন। সিজনি না, সিজনি ডান দিকে চাপ, দেবার একটু বাঁ দিকে চাপ তো। মোলার কন্ডাক্টিভিটি এট ইনফাইনাইট ডাইলিউশন কোন পয়েন্টটাকে বলছে ভাই, যেটাকে কাট করেছে ওই পয়েন্টটা, যেটার ভ্যালু হচ্ছে আমার কত, ল্যামডা এম জিরো বা ল্যামডা এম ইনফাইনাইট। তাহলে ওই পয়েন্টটাকে কি বলে, ল্যামডা এম জিরো বা ল্যামডা এম ইনফাইনাইট। তাহলে আমরা একটা ইকুয়েশন দেখতে পাচ্ছি ভাই, একটা ইকুয়েশন মানে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি, এবং গ্রাফটার নেচার কিরকম হচ্ছে, গ্রাফটার নেচার হচ্ছে স্ট্রেট লাইন। ওইটাকে আমরা ল্যামডা এম জিরো বা ল্যামডা এম ইনফাইনাইট দিয়ে রিপ্রেজেন্ট করছি। তো যদি মনে হয় দুখানাই লেখার দরকার তাহলে তুই লিখবি, যদি মনে হয় লেখার দরকার নেই তাহলে তুই লিখবি না। ঠিক আছে? আমি এখানে দুখানাই লিখেছি, আমার মনে হয় তোর দুখানাই লিখে রাখা উচিত, কারণ তুই তো ভাই এখানে শিখতেই এসছিস। কারণ তুই তো ভাই এতটাও টাইম তোর নেই যে তুই এখানে একবার দেখবি, আবার বাড়ি গিয়ে আবার দেখবি, আবার 2 মাস পরে আবার ক্লাস দেখবি, আবার পরীক্ষার আগে আবার ক্লাস দেখবি, শুধু ক্লাস দেখে যাবি, প্র্যাকটিসটা তুই করবি কখন? এতটা টাইম তোর নেই সত্যি কথা বলতে গেলে। ঠিক আছে? তাহলে যা যা লিখছি রেসপন্সিবল স্টুডেন্ট হিসেবে খাতার মধ্যে সব নোট ডাউন করতে থাকবি, এটা তোর উচিত করা। নাহলে তুই কদিন পরে তোর খাতা থেকে বুঝতেই পারবি না কোথায় কি চলছে। এক্স্যাক্টলি, আমি এখানে একটা ইনফরমেশন বললাম, তুই খাতার মধ্যে হাফ ইনফরমেশন লিখলি, তুই মনে রাখবি আরো হাফ, পরীক্ষা লিখবি আরো হাফ। এক্স্যাক্টলি, পরীক্ষা লিখবি রে কি, তুই এখানেই লিখছিস হাফ, বাড়িতে পড়বি ওটারও হাফ, পরীক্ষাতে লিখবি ওরও হাফ, নাম্বার পাবি ওরও হাফ। এক্স্যাক্টলি, স্বাভাবিক পাবি। নাম্বার হাফ কি, নাম্বার নেগেটিভও পেতে পারিস। রূপম একটু এগিয়ে আয় তো, শ্রেয়সী একটু এগিয়ে আয়, সিঞ্জিনি এগিয়ে চলে সিঞ্জিনি, এখন বসে পড়। এত ক্লিয়ার বোঝা গেছে? তাহলে আমি গ্রাফটা দেখতে পেলাম, গ্রাফ পেয়েছি মানে একটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনে একটা ইকুয়েশন থাকবে। চল ইকুয়েশনটা আমার কিরকম হচ্ছে, ইকুয়েশন আমার স্ট্রেট লাইনই হয়েছে, স্ট্রেট লাইনই হয়েছে। তাহলে আমরা একটা ইকুয়েশন লিখবো, এটা বেসিক্যালি y = mx + c এর গ্রাফ দেখতেই পেলাম। তাহলে y = mx + c এর মধ্যে আমরা গ্রাফ পাচ্ছি। y অ্যাক্সিসে কি রয়েছে ভাই, y অ্যাক্সিসে রয়েছে হচ্ছে ল্যামডা m। তাহলে আমি গ্রাফটা এখানে লিখছি, ইকুয়েশনে লিখছি। দেখ ল্যামডা m = ইন্টারসেপ্টটাকে ভাই, ইন্টারসেপ্টের ভ্যালুটা কত, দেখ ল্যামডা m ইনফাইনাইট হচ্ছে আমার ইন্টারসেপ্টার ভ্যালু, আমি দেখতে পাচ্ছি ল্যামডা m ইনফাইনাইট হচ্ছে ইন্টারসেপ্টার ভ্যালু। তাহলে y = mx + c মানে y = c + mx একই তো ব্যাপার। তাহলে ল্যামডা m তুই 0 ইনফাইনাইট যেটাই ইচ্ছা লিখতে পারিস, তোকে কোশ্চেন আইদার 0 বলতে পারে, ইনফাইনাইট বলতে পারে। কোন স্কুলে 0, এই বছর বোর্ড এক্সামে যেমন সবই 0 দিয়ে এসেছে, স্কুলে ইউজুয়ালি 0 দিয়ে দেয়। ঠিক আছে? তাহলে ল্যামডা m = ল্যামডা m 0, এর সাথে কি হবে ভাই, y = mx + c এর মতন গ্রাফ। ঠিক আছে? তাহলে এখানে দেখ স্লোপের একটা ভ্যালু পাবো, এই স্লোপের ভ্যালুটা নিয়ে আর ডিটেইল জিনিসপত্র আমাদের নেই। কারণ আমাদের ইকুয়েশন লিখ ল্যামডা m = ল্যামডা m 0 মাইনাস b * √c। কোনটা কি হয়েছে আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার y, এটা হচ্ছে আমাদের ইন্টারসেপ্ট মানে যেটা c হয়, আর এটা হচ্ছে আমাদের √c টা হচ্ছে আমাদের x অ্যাক্সিস, আর m এর ভ্যালু, স্লোপের ভ্যালু হচ্ছে -b বেসিক্যালি। তাহলে এটা y = mx + c এর মতন গ্রাফ, যেখানে স্লোপের ভ্যালুটা -b। তোকে যদি এইসব গ্রাফ কখনো ওই y = mx + c এসব টার্মে জিজ্ঞেস করবে না। তবে কেমিক্যাল কাইনেটিক্স আমরা যেরকম করতাম, গ্রাফ দিয়ে আমাদের স্লোপ বলেই তো, ইন্টারসেপ্ট বলেই তো, এখান থেকে কোনো অঙ্ক আমাদের বোর্ড এক্সামে আসবে, জয়েন্ট আবার নিতে আসতে পারে। ঠিক আছে? লেটস আমরা গ্রাফটা এখন যে আমরা ইকুয়েশনটা লিখেছি না, এই জিনিসপত্র, এই এক্সপেরিমেন্ট প্রথম করেছিল হচ্ছে যে সায়েন্টিস্টের নাম হচ্ছে ডিবাই। ডিবাইয়ের নাম আমরা ক্লাস 11 এ কেমিক্যাল বন্ডিং এর মধ্যে শুনতাম, যেখানে আমরা ডাইপোল মোমেন্টের ইউনিট করতাম। তো এই ইকুয়েশনটাকে বলে হচ্ছে, ইকুয়েশনটাকে বলে
ডি বাই ওসাজার ইকুয়েশন, ঠিক আছে, ডি বাই ওসাজার ইকুয়েশন বা ডি বাই হুকেল ওসাজার ইকুয়েশন, ডি বাই হুকেল ওসাজার ইকুয়েশন, তোকে নাম জিজ্ঞেসই করবে না, ডি বাই হুকেল ওসাজার ইকুয়েশন, ডি বাই হুকেল ওসাজার ইকুয়েশন, ঠিক আছে, অন সাগর না, ডি বাই হুকেল ওসাজার ইকুয়েশন, যদি তোকে নাম এখন অব্দি কোথাও জিজ্ঞেস করেনি, ডি বাই হুকেল ওসাজার ইকুয়েশন, ঠিক আছে, ইকুয়েশন লেখা চল হয়ে গেছে লেখা। তোকে জিজ্ঞেস করবে ভাই পরীক্ষাতে বোর্ড এক্সামে কোশ্চেন এসেছিল 2023 তে সিবিএসসি বোর্ডে, যে কোন কন্ডিশনে ল্যামডা এম ইকুয়ালস টু ল্যামডা এম ইনফাইনাইট হবে, ইজ ল্যামডা এম ইকুয়ালস টু ল্যামডা এম ইনফাইনাইট হবে, কোন কন্ডিশনে ল্যামডা এম ইকুয়ালস টু ল্যামডা এম ইনফাইনাইট হবে, কোন কন্ডিশন হবে, যখন রুট সি এর ভ্যালু 0 হবে, কারণ স্লোপের ভ্যালু তো 0 হবে না, স্লোপের ভ্যালু তো আমার গ্রাফটা এরকমই আছে, তাহলে কোন কন্ডিশন হবে ল্যামডা এম ইকুয়ালস টু ল্যামডা এম ইনফাইনাইট, আর ল্যামডা এম 0, আর ভ্যালু 0 হবে, রুট সি এর ভ্যালু 0, স্লোপের ভ্যালু তো ভাই 0 হতে পারবে না, আমি বুঝতেই পারছি, তাহলে রুট সি এর ভ্যালু 0 হলে ল্যামডা এম ইকুয়ালস টু ল্যামডা এম 0 হবে। এই কোশ্চেন আমাদের সিবিএসসি 2023 তে এসেছিল, ঠিক আছে, তাহলে তুই বুঝে গেছিস ভাই, এই ছিল হচ্ছে আমাদের ডি বাই হুকেল ওসাজার ইকুয়েশন। এখন ওই উইকের জন্য আমরা যে গ্রাফটা পাই, আমরা আবার সেই গ্রাফটা আঁকবো। এবার আমরা আসছি উইকের গ্রাফটাতে, ঠিক আছে, চল গ্রাফটা আমরা উইকের জন্য কিরকম পাই, উইকের গ্রাফটা আমরা পাই হচ্ছে এরকম, এদিকে তাকিয়ে দেখ আগে, উইকের গ্রাফটা আমরা এরকম পাই, উইকের গ্রাফটা আমরা এরকম পাচ্ছি, দুখানা গ্রাফের মধ্যে ডিফারেন্সটা কোথায়, তাহলে আমি গ্রাফটা এঁকে পেলাম খাতার মধ্যে, এই গ্রাফটা কিরকম টাইপের, তার তোকে পরীক্ষাতে অপশন দিতে পারে, এই গ্রাফটা হচ্ছে আমাদের ভাই কি সাইনোসয়েডাল কার্ভ, তোর মনে হয় এটা সাইনোসয়েডাল কার্ভ, সাইন কার্ভের মতন মনে হয়, তুই সাইনের কার্ভ দেখেছিস, সাইন এক্স ভার্সেস এক্স এর কার্ভ তুই দেখেছিস ভাই, এটা সাইন কার্ভ মোটেও নয়, এরকম একটা অপশন দিয়ে সাইনোসয়েডাল কার্ভ, ঠিক আছে, তাহলে এটা আমার ভাই সাইনোসয়েডাল কার্ভ মোটেও নয়, এটা এক্সপোনেনশিয়াল হতে পারে, ঠিক আছে, যাক চল আমরা গ্রাফটা দেখলাম, এটা এক্সপেরিমেন্ট করে পেয়েছি, এবারে দুখানা গ্রাফের মধ্যে ডিফারেন্স রয়েছে, আমি যদি দুখানা গ্রাফকে একসাথে কম্বাইন করে দিই, সাপোজ আমি ভাই এই অ্যাক্সিস আর এই অ্যাক্সিসের ভ্যালু সেম রেখেছি, রুট সি এর আমার ভ্যালু সেম রয়েছে, আমি ধর দুখানা গ্রাফকে কম্বাইন করে দিলাম, তুই মনে মনে ইমাজিন করতে পারছিস দুখানা গ্রাফকে ধর একটার উপর তুই আরেকটা মার্চ করে দিয়েছিস, আমি মনে মনে ইমাজিন করতে পারছি, তাহলে যদি আমি ইমাজিন করি ভাই, আমার ভাই স্ট্রং এর গ্রাফটা এখান দিয়ে বেরিয়ে যাবে, এইভাবে আমার হচ্ছে স্ট্রং এর গ্রাফটা আমার এইখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। এখন দেখ আমি দেখলাম যত আমি রাইট থেকে লেফটে আসবো আমার ডাইলিউশন বাড়বে, তাহলে দেখ আমি দেখতে পাচ্ছি রাইট থেকে লেফটে আসছে আমাদের ডাইলিউশন বাড়বে, অবশ্যই ডাইলিউশন বাড়লে আমাদের এখানেও মোলার কন্ডাক্টিভিটি বেড়েছে, এখানে আমার মোলার কন্ডাক্টিভিটির যা ভ্যালু, এখানে আমার মোলার কন্ডাক্টিভিটির ভ্যালু বেশি। এবারে দুখানা গ্রাফের মধ্যে ডিফারেন্সটা কি একটু ভালো করে যদি দেখি, দেখ আমার এখান থেকে এখানে আসছে মোলার কন্ডাক্টিভিটি অতটাও বাড়েনি, আমার এই পয়েন্টে মোলার কন্ডাক্টিভিটির যে ভ্যালুটা ছিল, এই পয়েন্টে আমার মোলার কন্ডাক্টিভিটির ভ্যালু সাপোজ আমার এইখানটাতে পাবো, এই পয়েন্টে মোলার কন্ডাক্টিভিটির ভ্যালু আমি এখানে পাচ্ছি, এটা হচ্ছে আমার ধর এই কনসেন্ট্রেশনটা, এটা হচ্ছে আমার এই কনসেন্ট্রেশনটা, আমি বুঝতে পারছি, আমি গ্রাফের মধ্যে এগুলো কিছুই করবো না, তুই শুধু ব্যাপারটা দেখছিস, গ্রাফের মধ্যে আর কিছু করার তো দরকার নেই, সাপোজ এই কনসেন্ট্রেশনটা হচ্ছে আমার এই কনসেন্ট্রেশনটা, তাহলে এই কনসেন্ট্রেশনে মোলার কন্ডাক্টিভিটি ভ্যালু আমি এইখানটাতে পাবো, দেখলাম এই কনসেন্ট্রেশনটা হচ্ছে আমার সাপোজ এই কনসেন্ট্রেশনটা, এই কনসেন্ট্রেশনে মোলার কন্ডাক্টিভিটি ভ্যালু এখানে পাবো, আমি দেখতে পাচ্ছি একটা জিনিস যে মোলার কন্ডাক্টিভিটির ভ্যালু স্ট্রং ইলেক্ট্রোলাইটে যতটা আমার চেঞ্জ হয়েছিল, উইকে আমার অনেক বেশি চেঞ্জ হচ্ছে, আমি দেখতে পেলাম ভাই এখানে গ্যাপটা আমার অনেক বেশি হয়ে গেছে, এখানে তো আমার এইটুকু গ্যাপ ছিল, স্ট্রং এর কেসে আমি যতটা না চেঞ্জ পেয়েছিলাম মোলার কন্ডাক্টিভিটির ভ্যালু কনসেন্ট্রেশন কমানোর সাথে সাথে বা ডাইলিউশন বাড়ানোর সাথে সাথে উইকের কেসে আমার গ্যাপটা অনেক বেশি বেড়েছে, আমি এই ভ্যালুটার কথা একইভাবে কনসিডার করি, সাপোজ এই পয়েন্টটা হচ্ছে আমার এখানে, তাহলে আমার যে এই পয়েন্টটা হচ্ছে আমি যদি এখানে পাই, এই কনসেন্ট্রেশন সাপোজ আমার এইখানে চলে গেছে, তাহলে আমার মোলার কন্ডাক্টিভিটি আরো বেড়ে যাচ্ছে, আমি দেখতেই পাচ্ছি, তার মানে এখানে আমার চেঞ্জটা অনেক র্যাপিড হচ্ছে, এখানে আমার কিন্তু চেঞ্জটা আমার মোটেও র্যাপিড নয়, ইনক্রিজটা আমার কিন্তু র্যাপিড হয়নি, এইখানে আমার ইনক্রিজটা হচ্ছে র্যাপিড, ঠিক আছে দেখতে পাচ্ছিস, তাহলে উইক ইলেক্ট্রোলাইটের কেসে দেখ আমি যত ভাই ডাইলিউশন বাড়াচ্ছি আমাদের মোলার কন্ডাক্টিভিটি চেঞ্জটা র্যাপিড হচ্ছে, আমি দেখতে পেলাম, ক্লিয়ার, এত অবধি দেখেছিস গ্রাফ থেকে আমি দেখতে পেলাম মোলার কন্ডাক্টিভিটি চেঞ্জ হয়েছে র্যাপিড, এত অবধি বুঝতে পেরেছিস, ক্লিয়ার, তুই বলে স্যার বুঝতে পারলাম ব্যাপারটা র্যাপিড হয়েছে, তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে যে গ্রাফ দুটোর নেচার এরকম কেন হয়, এটা হচ্ছে তোকে কোশ্চেনটা করবে গ্রাফটার নেচার এরকম কেন হলো, তাহলে আমি এটা অবজার্ভ করলাম যে ভাই র্যাপিড হয়েছে, কেন হচ্ছে তার কারণ এবার আমরা দেখি, দেখ লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে ডেফিনেশন, কার ডেফিনেশন পড়েছিলাম, মোলার কন্ডাক্টিভিটি ডেফিনেশন পড়েছিলাম, খাতা উল্টে চলে যা, মোলার কন্ডাক্টিভিটি ডেফিনেশন লেখা ছিল হচ্ছে সলিউশনের যে ভলিউমের মধ্যে 1 মোল আয়ন আছে তার যা কন্ডাক্টেন্স সেটাকে আমরা বলতাম মোলার কন্ডাক্টিভিটি, ঠিক আগের ক্লাসে আমরা পড়েছিলাম, তো আগের ক্লাসে যদি না পড়ে আসিস আমি তোকে গ্যারান্টি দিয়ে বলছি যে কিচ্ছু বুঝতে পারছিস না, কেন কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছিস না, তো তার দায়িত্ব তো আমার নয় ভাই, তুই বুঝে গেছিস ক্লাস 12 এতদিন পড়ার পরে, সায়েন্স নিয়ে পড়ার পরে স্পেশালি, যে আগের ক্লাস না করে আসলে পরের ক্লাস আমি কিছুই বুঝবো না, শুধু তাকিয়ে থাকবো, থাকবি তাকি, আমি আর কি করবো। তো যাই হোক দেখেছিলাম 1 মোল আমার যে ভলিউমের মধ্যে রয়েছে সেই ভলিউমের যা কন্ডাক্টেন্স সেটাই আমার হচ্ছে কি মোলার কন্ডাক্টিভিটি ছিল, ডেফিনেশন এরকমই ছিল মোলার কন্ডাক্টিভিটি ডেফিনেশন। তো এখন আমরা দেখ তারপরে ওই ভেরিয়েশন করেছিলাম,
আমাদের ডাইলিউশনের সাথে সাথে ডিফারেন্ট ফ্যাক্টর গুলো কিভাবে ভেরি করে আমাদের দেখেছিলাম। তার মধ্যে আমরা দেখেছিলাম যে স্ট্রং এর কেসে না একমাত্র আছে ভলিউম এফেক্ট। স্ট্রং এর ক্ষেত্রে আমার একমাত্র কি হয় ভাই, আয়ন গুলো দূরে দূরে চলে যায়। স্ট্রং এর ক্ষেত্রে আমরা যখন ডাইলিউশন করছি তখন স্ট্রং এর কাছে নাম্বার অফ আয়ন আমার আর বাড়ে না, নাম্বার অফ আয়ন তো আগে থেকে 100% ভেঙে রয়েছে। উইকের কেসটাতে আমার কি হয়, ডাইলিউশন বাড়ালে আমার নাম্বার অফ আয়নও বেড়ে যায়, এটা আমি লাস্ট ক্লাসে দেখেছিলাম। স্ট্রং এর কেসে আমার কি হতো, শুধুমাত্র ভাই ভলিউম এফেক্ট হতো, মানে আমার আয়ন গুলো দূরে দূরে চলে যেত। কিন্তু উইকের কেসে আমার কি হয়েছিল, উইকের কেসে আমার ভাই যেমন ভলিউম এফেক্ট রয়েছে তেমন আমার সাইমালটেনিয়াসলি নাম্বার অফ আয়নও বাড়তো। এইটাই হচ্ছে মেইন কারণ। আমি দেখতে পাচ্ছি স্ট্রং এর কেসটা আমার আয়ন বাড়বে না ভাই, যে কটা আয়ন ছিল সেই কটা আয়নই তো কন্ডাক্টেন্সের জন্য রেসপন্সিবল, তাহলে এখানে তো কন্ডাক্টেন্স অতটাও এই কারণে বাড়ছে না। কিন্তু উইকে আমার কি হচ্ছে, নাম্বার অফ আয়ন বেড়ে যাচ্ছে মিডিয়ামের মধ্যে। নাম্বার অফ আয়ন যদি বাড়ে, তাহলে যদি আমার নাম্বার অফ আয়ন বেড়ে যায় তাহলে আমার ইলেকট্রিসিটি ক্যারি করা ইজি হবে, কন্ডাক্টেন্সও বাড়বে। ঠিক এই কারণে আমার এই চেঞ্জটা এখানে র্যাপিড হয়েছে, বুঝতে পেরেছিস? এখানে নাম্বার অফ আয়ন বাড়ছে কিন্তু এখানে তো আমার নাম্বার অফ আয়ন বাড়ছে না। স্ট্রং এর কেসে তো আমার নাম্বার অফ আয়ন বাড়ে না, তাহলে উইকের কেসে আমার নাম্বার অফ আয়ন বাড়ছিল। এই কারণে আমার এখানে চেঞ্জটা র্যাপিড চেঞ্জ হচ্ছে। কারণ আগে ছিল 50টা আয়ন, তারপর ধরো আমার হচ্ছে 52 খানা আয়ন, কিন্তু এখানে তো যতগুলো আয়ন ছিল ততগুলোই আয়ন রয়েছে, বুঝতেই পারলাম। তাহলে এখানে তো আমার ভাই শুধুমাত্র ভলিউম এফেক্ট, আয়নগুলো দূরে দূরে যাচ্ছে, ফ্রি হচ্ছে একটু একটু করে, এই জন্য আমার এখানে ভাই একটু একটু করে জাস্ট ভ্যালু বাড়ছে। এখানে আমার ফ্রিও হচ্ছে, আবার এর সাথে সাথে আমার নাম্বার অফ আয়নও বাড়ছে। তাহলে এই দুখানা এফেক্টের কম্বাইন এফেক্টের জন্য এখানে আমার ইনক্রিজটা হচ্ছে র্যাপিড। এত ক্লিয়ার? তোকে পরীক্ষাতে ডিজাইনটা জিজ্ঞেস করবে স্ট্রং এর কেসে কেন আমরা এটা দেখতে পাই, উইকের কেসে আমরা দেখতে পাই, বুঝতে পেরেছিস? তুই বলেছিস ব্যাপারটা বোঝা গেছে। এইবার দেখ আমরা ঠিক স্ট্রং এর কেসে যেভাবে ওই ল্যামডা ইনফাইনাইটটা বার করেছিলাম, উইকের কেসে কি আমরা বার করতে পারবো? দেখ উইকের কেসে গ্রাফটা আমার যেরকম রয়েছে, আমি উইকের কেসে গ্রাফটা যেরকম দেখতে পাচ্ছি, এই গ্রাফকে এক্সট্রাপোলেট করে আমার কখনোই ওয়াই অ্যাক্সিসে কাট করানো পসিবল না। এই যে গ্রাফটা রয়েছে এই অ্যাক্সিসকে আমার কখনোই কাট করানো পসিবল না, কারণ আমি বুঝতেই পারছি না ভাই এই গ্রাফটা তো, এটা তো লিনিয়ার লাইন নয়, এটা তো লিনিয়ার নয়। লিনিয়ার হলে আমি ভাই স্কেল বসিয়ে কাট করে দিতাম, এটা তো লিনিয়ার নয় ভাই। আমি জানি না ভাই এটার পরে কিরকম যাবে, এরকম যাবে নাকি এরকম যাবে, আমার আইডিয়া নেই। তাহলে আমার এখানে কাট করার কোনো প্রশ্ন আসছে না। তাহলে এটার জন্য আমি কিভাবে করব, উইক ইলেকট্রোলাইটের জন্য আমি ল্যামডা ইনফাইনাইট কিভাবে করব, তার জন্য আসছে আমাদের পরের ল, বুঝতে পেরেছিস? তাই উইক ইলেকট্রোলাইটের জন্য ল্যামডা ইনফাইনাইট আমাদের এরকম বাড়িয়ে ভাই ডাকটা টেনে দিয়ে আমাদের বার করা পসিবল নয়। তাহলে উইক ইলেকট্রোলাইটের জন্য আমরা যেভাবে করব তার জন্য আসছে আমাদের পরের লটা। তো পরের লটা উইক স্ট্রং সবার জন্যই অ্যাপ্লিকেবল, বুঝতে পেরেছিস? হ্যাঁ বোঝা গেছে। তাহলে খাতার মধ্যে এই যে গ্রাফটা লিখলাম, রাইট সাইডের গ্রাফটা নিচে লেখ, রাইট সাইডের গ্রাফটা নিচে লেখ। এদিকে লিখেছিল তো ল্যামডা এম ইকুয়াল টু ল্যামডা এম জিরো মাইনাস বি রুটস লিখেছিলাম। আচ্ছা ল্যামডা এম জিরো বা ল্যামডা এম ইনফাইনাইট কে কি বলে এটাকে একটু লিখে রাখ নিচে, লেফট সাইডের গ্রাফটার নিচে আগে লিখে রাখ ল্যামডা এম জিরো অর ল্যামডা এম ইনফাইনাইট ইকুয়ালস টু, ল্যামডা এম জিরো অর ল্যামডা এম ইনফাইনাইট ইকুয়ালস টু, সে একটু পিছিয়ে যেত, রূপম একটু পিছিয়ে যেত, খাতা আমার পা লেগে যাবে, পেছো একটু পিছিয়ে খাতাটা একটু, হ্যাঁ লেফট সাইডে লিখছিস ল্যামডা এম জিরো অর ল্যামডা এম ইনফাইনাইট ইকুয়ালস টু, ওটাকে বলে হচ্ছে লিমিটিং মোলার কন্ডাক্টিভিটি। ল্যামডা এম জিরো আর ল্যামডা এম ইনফাইনাইট এটাকে বলা হচ্ছে লিমিটিং মোলার কন্ডাক্টিভিটি। ঠিক আছে, তার মানেই হচ্ছে কি, তার মানে ইকুয়ালস টু দিয়ে লিখে রাখবি মোলার কন্ডাক্টিভিটি এট ইনফাইনাইট ডাইলিউশন ইকুয়ালস টু মোলার কন্ডাক্টিভিটি এট ইনফাইনাইট ডাইলিউশন। খাতার লেফট সাইড মানে বুঝিস তো, আইডিয়া রয়েছে ভাই, লেফট রাইট, কদিন আগে 15 আগস্ট হলো, সকালবেলা তুই প্যারেড ট্যারেড দেখছিলি, লেফট রাইট তোর আইডিয়া রয়েছে। দেখ আমি যেভাবে বলি সেভাবে তুই চাইলে লিখতে পারিস, নাহলে তো ভাই তোর খাতা স্বাধীনতার মাস চলছে, তোর তো স্বাধীন ইচ্ছা আছে, তুই যেভাবে ইচ্ছা লিখতে পারিস, তাহলে নাও লিখতে পারিস, অসুবিধার কি আছে? ঠিক আছে, রাইট সাইডে এবার লিখছি, ওই যে রাইট সাইডে যে আমাদের গ্রাফটা আঁকা আছে উইকের, ওই রাইট সাইডের গ্রাফটা নিচে আমরা লিখবো, চল লেখ লিমিটিং মোলার কন্ডাক্টিভিটি of electrolyte from the graph, limiting molar conductivity of the electrolyte from the graph cannot be found or calculated, cannot be calculated. Limiting molar conductivity of electrolyte from the graph cannot be calculated. ঠিক আছে, দিয়ে লেখ এটার ল, লটার নাম হচ্ছে কোহল-রাশেস ল, স্পেলিং লেখ KOHL RAUSCH, KOHL RAUSCH,
apostrophe s Kohlraasch's law is used. Kohlraasch's law is used. লিখে রাখ তারপরে applicable for both strong and weak. Applicable for both strong and weak. Applicable for both strong and weak. ঠিক আছে, তাহলে আমরা এবার যাবো হচ্ছে ল্যামডা m0 তাহলে কিভাবে বার করা যায়। স্ট্রং এর কেসে আমরা গ্রাফ থেকে বার করতে পারি, উইক এর কেসে আমরা গ্রাফ থেকে বার করতে পারি না, আমাদের অঙ্ক করে বার করতে হবে। উইক এর কেসে অঙ্ক করে যেমন বার করছি, স্ট্রং এর কেসে আমরা গ্রাফ থেকে যেমন বার করতে পারি, স্ট্রং এর কেসে আমরা অঙ্ক করেও বার করতে পারি। মানে কোহলরাশের লটা আমাদের স্ট্রং উইক দুজনের জন্যই অ্যাপ্লিকেবল, কিন্তু ডিভাইউকেল-ওসাজার ইকুয়েশনটা শুধুমাত্র স্ট্রং এর জন্যই অ্যাপ্লিকেবল। তাহলে এত অবধি আমরা খাতার মধ্যে লিখেছি, ঠিক আছে। এইবারে খাতা হেডিং দে, কোহলরাশের ল, খাতা হেডিং দিচ্ছিস Kohlraasch's law of independent, Kohlraasch's law of independent migration of ions. Kohlraasch's law of independent migration of ions. Kohlraasch's law of independent migration of ions. ঠিক আছে, স্টেটমেন্ট তোকে মুখস্থ করতে হবে, স্টেটমেন্ট তোকে পাঠিয়ে দেবো। আমি এখন ভাই তোকে স্টেটমেন্ট মুখস্থ করাবো না, আমি এখন ডাইরেক্ট চলে আসবো ম্যাথমেটিক্যাল ফর্মুলা, আমাদের এখান থেকে অঙ্ক করতে হবে। উইকের জন্য গ্রাফটা আপনি দেখানো সৃজা, উইকের জন্য গ্রাফটা এঁকেছিস তাই তো, স্ট্রং উইক আলাদা আলাদা করে এঁকেছিস, কিন্তু এই যখন আমি তোকে বললাম স্ট্রং এর পয়েন্ট গুলো, তখন তুই সেটা উইকের মধ্যে কেন লিখলি? যাক চল, তো আমরা ভাই এখন ডাইরেক্ট চলে আসছে ম্যাথমেটিক্যাল ভার্সনে, কারণ আমাদের এখান থেকে অঙ্ক কিন্তু আসবেই। দেখ কি বলে ভাই কোহলরাশের ল, জাস্ট আমরা এখানে কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য আমরা স্ট্রং উইক দুজনকে মিলেমিশেই করছি, অসুবিধার কিছু নেই, ভালো করে তুই দেখবি, ঠিক আছে। আমরা ডাইরেক্ট ম্যাথমেটিক্যাল ফর্মুলাতে চলে আসছি। ধর আমাদের একটা কম্পাউন্ড রয়েছে অ্যাসিডিক অ্যাসিড CH3COOH, CH3COOH কে ভাঙলে আমরা কি কি আয়ন পাই? CH3COO- আর H+। ধর আমাদের এই ভাই অ্যাসিডিক অ্যাসিডের ল্যামডা m0 এর ভ্যালু, ঠিক আছে, অ্যাসিডিক অ্যাসিডের ল্যামডা m0 এর ভ্যালু ভালো করে দেখে নেবে। অ্যাসিডিক অ্যাসিডের ল্যামডা m0 এর ভ্যালুটা কি বলছে ভাই? লটা এটাই বলছে ভাই, আমার মলিকিউলটা যে আয়নগুলো নিয়ে বানানো, সেই আয়নগুলোর ইন্ডিভিজুয়াল মোলার কন্ডাক্টিভিটি এট ইনফাইনাইট ডাইলিউশনের ভ্যালুর যে সামেশন হয়, সেটা হচ্ছে ভাই পুরোটারই নাকি ভ্যালু। তাহলে ল্যামডা m0 অফ অ্যাসিডিক অ্যাসিড ইকুয়ালস টু আমার কি হবে? এদিকে তাকিয়ে দেখ, এখান থেকে আমি দুখানা আয়ন পাই, একটা হচ্ছে CH3COO-, এই CH3COO- এর যে মোলার কন্ডাক্টিভিটি হবে, আর ভাই এর সাথে আমি H+ এর যে মোলার কন্ডাক্টিভিটি পাবো, দুখানার ভ্যালুর সাথে আমার সেম হয়। এইবারে একটা মলিকুলার মোলার কন্ডাক্টিভিটিকে ইউজুয়ালি ক্যাপিটাল লেটারের ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করে, আর এই আয়নগুলোর মোলার কন্ডাক্টিভিটিকে ইউজুয়ালি রিপ্রেজেন্ট করা হচ্ছে স্মল লেটারের ল্যামডা দিয়ে, ঠিক আছে। তাহলে তুই দেখেন এটা কি বুঝলি ভাই? আমি এটাই বুঝতে পারলাম সিম্পল ল্যাঙ্গুয়েজে, আমার ভাই মলিকুলটা যে যে আয়নগুলো নিয়ে বানানো, আয়নগুলোর মোলার কন্ডাক্টিভিটি এট ইনফাইনাইট ডাইলিউশনের ভ্যালুগুলোর সামেশন হবে হচ্ছে ভাই মলিকুলটার মোলার কন্ডাক্টিভিটি এট ইনফাইনাইট ডাইলিউশনের ভ্যালুর সাথে সেম। এটাই হচ্ছে আমার ল, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট ল। তাহলে খাতা মধ্যে লিখে রাখলাম, আমি বুঝতে পারছি কোনটার মানে কি। এই ক্যাপিটাল ল্যামডাটা হচ্ছে বেসিক্যালি রিপ্রেজেন্ট করে মলিকিউলটা, আর স্মল লেটারটা রিপ্রেজেন্ট করেছে আয়নগুলো, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম লিখলাম ল্যামডা m0 অফ CH3COOH, ডাইরেক্ট আমরা একদম জাস্ট মলিকিউল দিয়ে লিখলাম। তাহলে কি হচ্ছে ভাই, এটা ক্যাপিটাল লেটারের ল্যামডা, এটা হচ্ছে স্মল লেটারের ল্যামডা। স্মল ল্যামডা দিয়ে আমরা কি রিপ্রেজেন্ট করি? ইউজুয়ালি আয়নগুলো রিপ্রেজেন্ট করি, আর ক্যাপিটাল ল্যামডা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে মলিকিউলটা। তো এখন যদি কোশ্চেনে আমাদের ভাই ক্যাপিটাল লেটার দেয় আয়নগুলোর জন্য, আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব। কোশ্চেনে আমাদের যা দেবে এটা অ্যাকচুয়াল নিয়ম, যদি আমাদের কোশ্চেনে এটাও ক্যাপিটাল লেটার দেয় তাহলে আমরা ক্যাপিটাল লেটারই নেব, কোশ্চেনে যা থাকবে না তাই করব। কি বলে স্যার, ব্যাপারটা বুঝে গেছি। তাহলে এটা আমাদের ক্যাপিটাল লেটার হতে পারে, কোশ্চেন ওয়াইজ আমরা এগোবো, এত তুই বুঝেছিস। চল 2 নাম্বার ভাই, ধর আমার কাছে রয়েছে হচ্ছে H2SO4 মলিকিউল, সালফিউরিক অ্যাসিড H2SO4, বল H2SO4 কে ভাঙলে তুই কি কি আয়ন পাস? আরেকবার জোরে বল। 2H+, মানে দুখানা H+ পাই, আর দুখানা SO4-2 পাই। আমি পরেরটা লিখতে চলেছি, কি বলতো, আমি পরেরটা লিখতে চলেছি, আমি জাস্ট এর জায়গায় H2SO4 লিখবো। তাহলে যদি আমি H2SO4 কে লিখি তাহলে আমার কি হয়ে যাবে ভাই? ল্যামডা m0 H+ প্লাস আবার একটা ল্যামডা m0 H+, কারণ দুখানা H+ পেয়েছি।
H2SO4 কে ভাঙলে আমি পাই দুখানা H+ আর একখানা SO4 -2, মানে H+ প্লাস H+ প্লাস SO4 -2। তাহলে H2SO4 এর lambda m0 এর ভ্যালু আমার কি হবে ভাই? lambda m0 of H+ প্লাস lambda m0 of H+ প্লাস lambda m0 of SO4 -2। তুই কি লিখিস নাকি ম্যাথসে দুবার x কে লিখিস? x + x লিখি না ভাই, 2x লিখি। তাহলে আমরা কি হবে ওখানে তখন কি লিখব বলতো? 2 lambda m0 H+। তুই এটা বুঝে গেছিস? তাহলে আমার পরেরটা আসছে একবার ডাইরেক্ট lambda m0 H2SO4 equals to 2 lambda m0 H+ plus lambda m0 of SO4 -2। সিম্পল ম্যাথমেটিক্যাল ইকুয়েশন চলছে আমাদের, হয়ে যাবে। চল লিখলাম। তাহলে পরেরটা বার তুই লিখ তো খাতার মধ্যে, তুই লিখে দেখা। এটাই আমাদের ল ছিল, ঠিক আছে? এই দুখানায় ল। আর কি বলছে ভাই দেখ, এটাই আর কি হচ্ছে ভাই, একটা ইকুয়েশন। সাপোজ এটা হচ্ছে 350, এই ভ্যালুটা সাপোজ 350, এটা ধর 2 × 100 প্লাস ওটা তখন হবে 150, বুঝতে পেরেছিস? এটার ভ্যালু সাপোজ 350, এটার ভ্যালু সাপোজ হচ্ছে আমার 100, তাহলে এটা হলো 2 × 100, মানে হয়ে গেছে 200, প্লাস এটার ভ্যালু তখন আমার কত হবে ভাই? 150, বুঝতে পেরেছিস? সিম্পল ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, যদি ইকুয়েশন আর কিছু নেই। আমি ভাই ইকুয়েশনের লেফট সাইডে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে পুরোটাই 2 দিয়ে ডিভাইড হবে। এতটা ক্লিয়ার বুঝলি? চল খাতা মধ্যে লিখ দেখি। lambda m0, এটা কিন্তু 3 নাম্বার নয়, 1 2 হয়ে গেছে, এটাই আমাদের রুল, আর কোনো রুল টুল নেই। এবার তুই জাস্ট তুই লিখে আমাকে দেখাবি। lambda m0 MgCl2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড, lambda m0 MgCl2, MgCl2 কে ভাঙলে কি কি আয়ন পাই ভেবে চিন্তে তুই লিখতো। তাহলে ওটাকে ভাঙলে আমার কি কি হবে স্মল লেটারের ল্যামডার রেসপেক্টে? তাহলে MgCl2 কে ভাঙলে আমরা কি কি আয়ন পাই, এসব আমরা টেকনিক পড়তাম হচ্ছে ছোটবেলায়, ক্লাস 9 10 লেভেলে পড়েছি। MgCl2 কে ভাঙলে, MgCl2 কে ভাঙলে কি কি আয়ন পাই? Mg+ 2 আর 2Cl-। তাহলে এখানে আমার কি হচ্ছে অ্যানসারটা? আমার অ্যানসারটা আমি বোর্ডে তো লিখিনি ভাই। তাহলে আমার অ্যানসার কি হলো? 2 স্মল লেটারের ল্যামডা, 2 lambda m0 Cl- প্লাস lambda m0 Mg+2, এটাই আমার অ্যানসার, ঠিক আছে? চলো আমি বুঝতে পেরেছি। খাতার মধ্যে লিখ, নোট বলে লিখ। আমরা ঠিক ভাই সলিউশন চ্যাপ্টারে যেরকম ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা ক্লাস 11 এ ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে ডিগ্রি অফ ডিসোসিয়েশন করতাম আলফা, সেই ডিগ্রি অফ ডিসোসিয়েশনকে ভাই এই ভ্যালুগুলো থেকে ক্যালকুলেট করা যায়, কিন্তু সেই ভ্যালুর ডেরিভেশন ক্যালকুলেশন আমাদের সিলেবাসে নেই, আমাদের ফর্মুলাটাই মনে রাখতে হবে। সেই ডেরিভেশন দরকারও নেই, কারণ অলরেডি অনেক কমপ্লেক্স জিনিসপত্র আসছে এবং আসবেও, এর সাথে আমাদের ভাই ওইগুলো নিয়ে আমরা প্রেসার নেব না, ঠিক আছে? খাতার মধ্যে লিখ, নোট বলে লিখছি, এই ফর্মুলাটা লিখবি জাস্ট। আলফা ইকুয়ালস টু ল্যামডা এম বাই ল্যামডা এম জিরো, এটাকে তুই বক্স করে একদম মুখস্থ করে ফেল। ল্যামডা এম বাই ল্যামডা এম জিরো কোনটার মানে কি? আলফা ইকুয়ালস টু ল্যামডা এম বাই ল্যামডা এম জিরো কোনটার মানে কি? আলফা মানে হচ্ছে, লিখছি খাতার মধ্যে, আলফা ইকুয়ালস টু ল্যামডা এম বাই ল্যামডা এম জিরো, ঠিক আছে? মুখস্থ এখনই করে ফেললাম। কোনটার মানে কি? আলফা ইকুয়ালস টু ডিগ্রি অফ ডিসোসিয়েশন, আলফা ইকুয়ালস টু ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ল্যামডা এম আর ল্যামডা এম জিরোর মানে কি? ল্যামডা এম জিরোর মানে কি? ল্যামডা এম জিরোর মানে কি? বল বল বল। মোলার কন্ডাক্টিভিটি। কখন ভাই মোলার কন্ডাক্টিভিটি? ইনফাইনাইট ডাইলিউশন, ইনফাইনাইট ডাইলিউশন। আর ল্যামডা এম মানে কি বলতে ভাই? যে কোনো কন্ডিশন, যে কোনো কনসেন্ট্রেশন, ঠিক আছে? এটা হচ্ছে আমার ইনফাইনাইট ডাইলিউশনে, এটা হচ্ছে যে কোনো কনসেন্ট্রেশনে। তাহলে ল্যামডা এম মানে হচ্ছে কি ভাই? এট এনি কনসেন্ট্রেশন। আর ল্যামডা এম জিরো মানে কি? এট ইনফাইনাইট ডাইলিউশন। ডেরিভেশনের পার্ট আমরা যাবো না, এটা এই ফর্মুলা আমরা করে ফেললাম এখনই মুখস্থ, এখান থেকে আমাদের অঙ্ক আসে। আলফা ইকুয়ালস টু ল্যামডা এম বাই ল্যামডা এম জিরো, ঠিক আছে? চল খাতার মধ্যে আমি লিখি ফার্স্ট কোশ্চেন। চল লেখা যাক। কিছু কিছু ভ্যালু দেওয়া আছে, শুরু করি। আমাদের জাস্ট ম্যাথমেটিক্যাল ইকুয়েশন নিয়ে খেলতে হবে, আর কোনো কাজ এই কোহলার্সের ল থেকে আমাদের কিছুই নেই, আর ওই লয়ের স্টেটমেন্টটা মনে রাখতে হবে, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন লিখছি, লিখ ফাইন্ড ল্যামডা এম জিরো, ফাইন্ড ল্যামডা এম জিরো of CH3COOH, find lambda m0 of CH3COOH, অ্যাসিটিক অ্যাসিডের lambda m0 বার করতে হবে। কি কি ভ্যালু দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে, লিখছিস খাতার মধ্যে, lambda m0 of NaCl equals to 125, lambda m0 of NaCl দেওয়া আছে 125, ইউনিট লিখছিস সিমেন্স সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স।
ক্যাপিটাল লেটারের এস সেমি স্কোয়ার মোল ইনভার্স। পরের ভ্যালুটা দেওয়া আছে ল্যামডা এম জিরো অফ HCl, ভ্যালু দেওয়া আছে হচ্ছে 420 সেম ইউনিট। ল্যামডা এম জিরো অফ HCl দেওয়া আছে কত 420 420 একই ইউনিট। পরের ভ্যালুটা দেওয়া আছে ল্যামডা এম জিরো অফ CH3COONA, CH3COONA ভ্যালু দেওয়া আছে 40। CH3COONA এর ভ্যালু দেওয়া আছে 40 সেম ইউনিট। তোকে বার করতে হবে কোনটা? বার করতে হবে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের মোলার কন্ডাক্টিভিটি এন্ড ইনফাইনাইট ডাইলিউশন। ভালো করে অঙ্কটা বুঝবো, ঠিক আছে? তারপর আমি পরেরটা তুই নিজে করবি। তারপরটা কিভাবে করছে এটা দেখ। আমাদের আলটিমেটলি বার করতে বলেছে কার ভাই? অ্যাসিটিক অ্যাসিডের বার করতে বলেছে। এটা তাকে এটা দেখছি, দেখ আমি ভালো করে দেখি আগে। আমি ফার্স্টে ইকুয়েশন নিয়ে এটা দেখছি এদিকে। আমাকে বার করতে হবে কি CH3COOH এর বার করতে বলেছে। CH3COOH মানে হচ্ছে আমাকে বার করতে বলেছে ভাই ল্যামডা এম জিরো অফ CH3COOH এটা বার করতে হবে। আচ্ছা এটার ভ্যালু কত হয়? এটার ভ্যালু হয় হচ্ছে স্মল লেটারের ল্যামডা ক্যাপিটাল লেটারের ল্যামডা যা ইচ্ছা লিখতে পারি, ঠিক আছে? এটার ভ্যালু হচ্ছে কি ভাই? এটার ভ্যালু হয় ল্যামডা এম জিরো অফ CH3COO মাইনাস প্লাস ল্যামডা এম জিরো অফ H প্লাস। কি বলে স্যার? বুঝলাম ব্যাপারটা। এখন আমি দেখলাম আমাকে এটা বার করতে হবে, এই দুখানার ভ্যালু যোগ করলে আমি এটা পেয়ে যাবো। এখন এই দুখানার ভ্যালু আমি কোথায় পাবো? এই দুখানা আয়ন অ্যাকচুয়ালি এগুলোর মধ্যে লুকিয়ে রয়েছে। কারণ NaCl মানে আমার এর মধ্যে লুকিয়ে আছে Na প্লাস আর Cl মাইনাস। HCl মানে ওর মধ্যে কে লুকিয়ে আছে বলতো? H প্লাস আর Cl মাইনাস। আর CH3COONA তার মানে এর মধ্যে কি লুকিয়ে আছে বলতো? CH3COO মাইনাস আর Na প্লাস। সোডিয়াম অ্যাসিটেট ভাই, সোডিয়াম অ্যাসিটেট আমরা চিনি, এটাকে করেওছি। তাহলে CH3COO মাইনাস আর Na প্লাস লুকিয়ে আছে এর মধ্যে। এখন এই ভ্যালুগুলো আমি কাটাকুটি খেলতে হবে। কাটাকুটি খেলে, কারণ আমি তো বুঝতে পারছি আমাকে জাস্ট H প্লাস এর ভ্যালুটা দরকার আর CH3COO মাইনাস এর ভ্যালু দরকার। আমার তো Cl মাইনাস এর ভ্যালু দরকারই নেই, আমার তো Na প্লাস এর ভ্যালু দরকারই নেই। তাহলে এই ভ্যালুগুলো আমাকে কাটতে হবে। তাহলে আমি যখন দেখলাম এই কোশ্চেন, আমি এবারে এই যে ভ্যালুগুলো দেওয়া আছে না 125 NaCl এর ল্যামডা এম জিরো, দেখ এই ভ্যালুটা মানে কি অ্যাকচুয়ালি আমার কোন ভ্যালু দেওয়া আছে? ল্যামডা এম জিরো অফ NaCl মানে আমাকে দেখ ঘুরিয়ে দেওয়া আছে এই ভ্যালুটা ল্যামডা এম জিরো অফ Na প্লাস প্লাস দেখ দেওয়া আছে ল্যামডা এম জিরো অফ Cl মাইনাস। এই ভ্যালুটা দেওয়া আছে Na প্লাস এর ভ্যালু প্লাস Cl মাইনাস এর ভ্যালু দেওয়া আছে। তাহলে আমি এখানে একটা ইকুয়েশন পেয়ে গেলাম ল্যামডা এম জিরো অফ Na প্লাস প্লাস ল্যামডা এম জিরো অফ Cl মাইনাস। ভ্যালুটা কত হয়? 125। আমি দেখতে পেলাম 125। ল্যামডা এম জিরো অফ HCl তার মানে আমার কাছে দেওয়া আছে ভাই ল্যামডা এম জিরো অফ H প্লাস